নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিকাশের গতির এই বিশেষ আয়োজনে। আপনারা কিন্তু বিকাশমুখী আলোচনা আমাদের প্রত্যেক সময় দেখে থাকেন। আজকের আলোচনা পরিবহন দপ্তরের বিকাশ নিয়ে কথা বলবো। পরিবহন দপ্তর বললেই আমাদের সামনে চলে আসে সড়ক পরিবহন, বিমান পরিবহন বা আমরা যদি বলি সব ধরনের পরিবহন। আজকে এই সবটা নিয়েই আমরা আলোচনা করব। রাজ্য পরিবহন দপ্তর কিভাবে কাজ করছে, কি কি নিয়ম রয়েছে বা কি কি নতুন নতুন পরিবর্তন, এবং যাত্রীদের সুবিধার জন্য এবং রোড সেফটির জন্য কি কি বিশেষ দিক রয়েছে, সবটাই শুনবো। চলুন আমাদের সঙ্গে আজকে যারা আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের স্টুডিওতে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক পাশেই আছেন পরিবহন দপ্তরের সেক্রেটারি স্যার সিকে জমাতিয়া। মাননীয় স্যার, নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। নমস্কার, খুলুমকা। তার ঠিক পাশেই আছেন পরিবহন দপ্তরের সেক্রেটারি স্যার, এডিশনাল সেক্রেটারি অ্যান্ড আমাদের সাথে আছে ট্রান্সপোর্ট কমিশনার সুব্রত চৌধুরী স্যার। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার সবাইকে। প্রথম তো আমরা যাচ্ছি স্যারের কাছে, সেক্রেটারি স্যার সিকে জমাতিয়া স্যারের কাছে। স্যার, কেমন লাগছে আজকে এখানে এসে, একটু যদি বলেন। খুব ভালো লাগছে এবং দূরদর্শন কেন্দ্র আগরতলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। সুব্রত স্যার, আপনার কাছ থেকেও ছোট্ট করে শুনবো যে আজকে এখানে এসে কীরকম লাগছে। খুব ভালো লাগছে। আমরা আজকে এখানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সরকারি যে কর্মসূচি সেটাকে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারবো, এই সুযোগ করে দেওয়ার জন্য আমি দূরদর্শনকে অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের দূরদর্শন নিউজের যারা ভিউয়ার্স আছেন আপনাদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি এবং ট্রান্সপোর্ট দপ্তরের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। একদম স্যার, রাজ্য পরিবহন দপ্তর বলতেই আমরা কিন্তু বুঝি যে যাত্রীদের বিভিন্ন পরিবহনের ক্ষেত্রে সুবিধে এবং চালকদের সুবিধে এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টাও কিন্তু আমাদের সামনে এসে যায়। আর আসলে কি পরিবহন হলো এমন একটা বিষয় যেটা প্রত্যেক দিনের নিত্যদিনের আমাদের একটা বন্ধু বা আমাদের একটা চলার একটা বিশেষ একটা ব্যাপার। তো সবটা নিয়েই আমি স্যারের কাছ থেকে শুনতে চাইবো যে এই রাজ্য পরিবহন দপ্তরটা নিয়ে যদি ছোট্ট করে একটু বলেন আমাদের। পরিবহন দপ্তর তথা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট হচ্ছে রাজ্য সরকারের অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। যখনই আমরা পরিবহন দপ্তরের কথা বলি তখনই আমাদেরকে এটা মনে করিয়ে দেয় যে আমরা পরিবহন দপ্তরের তরফ থেকে আমরা চারটা দিক আমরা কভার করছি, আমরা দেখছি। যেমন রোডওয়েজ, হাইওয়েজ, রেলওয়েজ, এয়ারওয়েজ এবং ওয়াটারওয়েজ, সেটাকে আমরা দেখছি। এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বা পরিবহন দপ্তর একটা কমিটেড ডিপার্টমেন্ট, যেটা রাজ্যের পরিবহন তাকে আরও সুস্থ, সুন্দর, শক্তিশালী করে গড়ে তোলার জন্য। আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য, এইটার আয়তন হচ্ছে 10,500 স্কোয়ার কিলোমিটারের মতো এবং ত্রিপুরা রাজ্যকে একটা সবাই ভাবতো যে জিওগ্রাফিক্যালি একটা হ্যান্ডিক্যাপড স্টেট এবং এটা ল্যান্ডলক স্টেট হিসাবে এটা পরিচিত ছিল। সেখান থেকে আমরা উঠেছে আজকে আমরা ওয়েল কানেক্টেড স্টেট হিসাবে আমরা নিজেকে পরিচয় দিতে পারছি। এটা বিশাল একটা হ্যাঁ, এটা হচ্ছে রাজ্য সরকারের তথা পরিবহন দপ্তরের আমি বলবো কৃতিত্ব সেটা। যেমন আজকে আমি বলতে চাইব যে ত্রিপুরা রাজ্যের সমস্ত নাগরিক, শুধু ত্রিপুরা রাজ্যের না, সমস্ত নাগরিক, সমস্ত লোক পরিবহন দপ্তরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে আমরা পরিবহন দপ্তরের ছাড়া আমরা চিন্তাই করতে পারি না আমাদের দৈনন্দিন জীবনে। যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যেতে হয় তাহলে পরিবহন দপ্তর এখানে এসছে। যদি কেউ বাড়িতে বসে যদি বলে যে আমি পরিবহন দপ্তরের সঙ্গে আমি যুক্ত নই, তাও ঠিক না। যেই খাদ্যগুলো আমরা খাচ্ছি, যে পোশাক পরিচ্ছদ আমরা পরছি, সেটাও পরিবহন দপ্তরের মাধ্যমে আমাদের রাজ্যে আমাদের কাছে পৌঁছে। একদম। তার জন্য এই আজকে দূরদর্শন কেন্দ্র আমাদেরকে সুযোগ করে দিয়েছে যে আমরা পরিবহন দপ্তর এর তরফ থেকে আমরা কি করছি সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং আমরা পরিবহন দপ্তরের তরফ থেকে আমরা নিরন্তর আমরা প্রয়াস করে যাচ্ছি যাতে করে আমরা পরিবহন ব্যবস্থাকে আরও সুন্দর, সুস্থ করে আমরা তুলতে পারি। তার জন্য আমাদের রাজ্যভিত্তিক যেমন স্টেটে মিনিস্টার রয়েছেন, সেক্রেটারি রয়েছে,
ট্রান্সপোর্ট কমিশনার রয়েছে এবং জেটিসি রয়েছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসাররা রয়েছেন। আচ্ছা, এবং আমাদের সঙ্গে পুলিশ ডিপার্টমেন্ট এবং বিশেষ করে ট্রাফিক ডিপার্টমেন্ট আমরা আপনাদের সাথে আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আমরা কাজ করছি। তার জন্য আমরা পরিবহন দপ্তরটাকে পরিবহন যে ট্রান্সপোর্ট যে সার্ভিসেস সেটাকে মানুষের কাছে আরও সুন্দর সুস্থভাবে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। একদম, আরও অনেক কিছুই আমরা শুনবো। তো এই মুহূর্তে আমি আমাদের যে ট্রান্সপোর্ট কমিশনার সুব্রত স্যারের কাছে যাচ্ছি, যেই বিষয়টা আমাদের সেক্রেটারি স্যার বলেছেন, সত্যি পরিবহন সকলেরই বন্ধু। আমরা যদি বলি বাহন আমাদের সত্যি বন্ধু, কারণ বাহন ছাড়া আমরা কিন্তু অচল। তো সেই অচল অবস্থা থেকে আমাদের প্রত্যেক দিনের যে সচল ব্যাপারটা, আপনারা পুরো যাত্রীদের সুবিধে পরিবহনের ব্যবস্থা, এটা একটা খুব ভাস্ট একটা বিষয়, খুব বড় একটা বিষয়। শুধু রোড নয়, স্যার যেটা বললেন, চারদিক থেকে কানেক্টিভিটি অনেক বেড়ে গেছে, অনেক পরিবর্তন। আমরা যদি আগেকার সময় থেকে এখনের সময়টা দেখি, যদি একটু ছোট্ট করে বলেন এই পরিবহন দপ্তরের কি পরিবর্তনটা হয়ে গেছে। আপনি ঠিকই বলেছেন যে পরিবহনের দপ্তরের অনেক বিস্তৃতি। আগে আমরা শুধু সিঙ্গেল মোড অফ ট্রান্সপোর্টেশনের কথা ভাবতাম, এখন আমরা মাল্টি মোড অফ ট্রান্সপোর্টেশনের কথা ভাবছি। মাল্টি মোড বলতে আমরা বুঝি যে রোড ট্রান্সপোর্ট, দেন রেলওয়ে, দেন এয়ারওয়ে অ্যান্ড ওয়াটার কানেক্টিভিটি। মানে 4টা মোডই যেখানে থাকে সেগুলো, বা একের বেশি মোড যেখানে থাকে সেটাকে বলে মাল্টি মোডাল কানেক্টিভিটি। তো আমাদের ত্রিপুরা রাজ্যের পরিবহন দপ্তরের বা কানেক্টিভিটির ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসছে সেটাকে আমি একটু পেছনের দিকে গিয়ে আমি বলতে চাই। আমাদের ত্রিপুরা, আপনি জানেন যে পার্টিশনের আগে ত্রিপুরা ওয়াজ পার্ট অফ দিস বাংলাদেশ, কুমিল্লা অ্যান্ড আদার পার্ট। তো পার্টিশন হওয়ার পরে আমাদের এটা 2টা ভাগ হয়ে গেল তখন। এবং বিফোর ইন্ডিপেন্ডেন্স আমাদের যারা মহারাজারা ছিলেন ওনারা কিন্তু, আমাদের ত্রিপুরা কিন্তু তখন ওয়েল কানেক্টেড ছিল। আমাদের রেলওয়ে ছিল, ওয়াটারওয়ে ছিল এবং রোডওয়ে ছিল। কিন্তু যখন স্বাধীন হলো ভারত, যখন দেশ ভাগ হয়ে গেল, তো আমরা জানি যে আখাউড়া রেল স্টেশন, রেল চলতো ওইদিকে। তারপরে আমাদের মহারাজারা জল পথে গোমতী নদী দিয়ে আসতেন, বা আমাদের যে জ্যাকসন গেট আছে, জ্যাকসন গেটে মহারাজারা নৌকা দিয়ে এখানে আসতেন। ঠিক আছে, তো আমাদের কিন্তু কানেক্টিভিটি ছিল। তো স্যার বলেছেন যে তারপরে অ্যাকচুয়ালি আমরা ল্যান্ডলকড হয়ে গেছি। যখন আমরা পার্টিশন হয়ে গেছে আমাদের, তখন আমরা ল্যান্ডলকড হয়ে গেছি ত্রিপুরা। তখন একমাত্র শিলিগুড়ি করিডোর দিয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়। তারপরে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু বিগত কিছুদিন পূর্বে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পলিসি, অ্যাক্ট ইস্ট পলিসি, আগে ছিল লুক ইস্ট পলিসি, তারপরে 2014 থেকে এসে গেছে অ্যাক্ট ইস্ট পলিসি। অ্যাক্ট ইস্ট পলিসি আসার পরে আমাদের স্টেটে আমরা দেখলাম যে পরিবহন দপ্তরের অনেক বেশি গতি এসেছে। আচ্ছা, এবং আমাদের যে কনসেপ্ট, যে সিঙ্গেল মোড থেকে এটাকে মাল্টি মোডে কনভার্ট করার, এই কনসেপ্টটা কার্যকরী হচ্ছে। তার মধ্যে আমাদের আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে হীরা মডেল অফ কানেক্টিভিটি ত্রিপুরাতে করার জন্য, ঠিক, এবং এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা অনেক দূর এগিয়ে গেছি। হীরা বলতে আমাদের বুঝাচ্ছে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রোডওয়ে এবং রেলওয়ে, তো সমস্ত কিছু কানেক্টিভিটি নিয়ে হীরা মডেল। তো আমরা দেখি এখন যে আমাদের আগে, আমি এখন একটু পরিবর্তন বলছি, যে আমাদের আগে ন্যাশনাল হাইওয়ে ছিল একটা ন্যাশনাল হাইওয়ে, NH44 আমরা জানতাম। এটা ছিল চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত এবং সাবরুম পর্যন্ত বিস্তৃত ছিল। এখন আমাদের ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে 6টা ন্যাশনাল হাইওয়ে, এবং এটার দৈর্ঘ্য হয়ে গেছে 923 কিলোমিটার। আরও 4টা আছে ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভ, আরও 4টা ন্যাশনাল হাইওয়ে আছে আমাদের, এবং ওইটার দৈর্ঘ্য প্রায় 238 কিলোমিটার। তাহলে ন্যাশনাল হাইওয়ের যে জাল, সেটা আমরা ভারতবর্ষে, আমাদের ত্রিপুরার প্রায় প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা মহকুমাকে এখন টাচ করছে। আচ্ছা, তো এখন আমরা দেখছি যে আগরতলা থেকে ধর্মনগর এবং আগরতলা কৈলাসহর কোয়াই হয়ে আমাদের ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে। পাশাপাশি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রিসেন্টলি আপনারা দেখেছেন যে আমাদের আগরতলার পাশে 2টা ন্যাশনাল হাইওয়ে, 2টা বড় প্রজেক্ট স্যাংশন হয়েছে। একটা হচ্ছে ইস্টার্ন বাইপাস, আর একটা হচ্ছে ওয়েস্টার্ন বাইপাস। ঠিক আছে, যাতে আমাদের আগরতলা শহরে যে কনজেশন আছে, ট্রাফিক জ্যাম হয়, সেটাকে ট্রাফিকটাকে ডাইভার্ট করা, এবং আমাদের আগরতলা শহরের পরিধি বৃদ্ধি করা, এবং আমাদের উন্নয়নের আরও যে গতি আছে মাল্টিমোডাল কানেক্টিভিটির মাধ্যমে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, লজিস্টিক পার্ক, এগুলো গড়ে
আমাদের উন্নয়নকে আরও কীভাবে ত্বরান্বিত করা যাবে তার জন্য এই যে ওয়েস্টার্ন বাইপাস এবং ইস্টার্ন বাইপাস এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একদম, আমরা শুনবো আপনার কাছ থেকে আরো অনেক কিছু, কারণ এক কথায় যদি বলি পরিবহন দপ্তরের আমূল একটা পরিবর্তন হয়ে গেছে এবং সবটাই পরিবহন দপ্তরেরকে ঢেলে সাজানোও হচ্ছে পাশাপাশি। আমি সিকে স্যারের কাছ থেকে একটু শুনতে চাইবো যে এখন খুব শোনা যাচ্ছে পরিবহন দপ্তরের সাথে যে ক্যাশলেস যে মুডটা, পাশাপাশি ফেসলেস মুড, এই বিষয়টা যদি একটু আমাদেরকে আপনি জানান। ক্যাশলেস মোড বা ফেসলেস সার্ভিসেস যেটা বলতে বোঝা যায় যে এখন আগে কি ছিল, সবগুলোই তো অফলাইন সার্ভিসেস ছিল, মানে যারা বেনিফিশিয়ারি তাদেরকে অফিসে এসে তাদেরকে উপস্থিত থেকে তাদেরকে পেমেন্ট করতে হয় অফলাইন, তারপরে হার্ড কপিতে এসে অ্যাপ্লিকেশন দিতে হয়। এইটা করতে গিয়েছে এরা যারা দূর দূরান্তে যারা বসবাস করছে, সে ড্রাইভিং লাইসেন্সের হোক, রেজিস্ট্রেশন সার্টিফিকেট করানোর ব্যাপারে হোক, এইটা খুব তাদের পক্ষে কঠিন ছিল। এখন সেটাকে সহজ করার জন্য সবগুলো এখন অনলাইন সার্ভিসেস দেওয়া হচ্ছে, যেমন ড্রাইভিং লাইসেন্স হোক, রেজিস্ট্রেশন হোক, সবগুলো এখন অনলাইনের ব্যবস্থা আছে। বাড়িতে বসে বসে এখন ড্রাইভিং লাইসেন্স, লার্নার লাইসেন্স, তারপরে পেমেন্ট অফ ফিস করা হচ্ছে। তার জন্য এখন যারা বেনিফিশিয়ারি যারা তাদের পক্ষে খুব সহজ হয়ে গেছে। তাছাড়া এটা তো আছেই, এটার সঙ্গে আমি যুক্ত করতে চাইছি যে এখন যেটা আমরা এখন এয়ারলাইন্সের কথা যখন আমরা বলি, এখন প্রত্যেক দিনে 18টা ফ্লাইটস আসা যাওয়া করছে। ঠিক, তো আগরতলার যে এমবিবি এয়ারপোর্ট সেটাকে আমরা অতি সত্বর এটাকে অতি সত্বর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নোটিফাই করে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করার জন্য আমরা ভারত সরকারের সঙ্গে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের সঙ্গে আমরা যোগাযোগ করছি, আমরা রিকোয়েস্ট করছি, হয়তো এটা অতি সত্বর হয়ে যাবে। আচ্ছা, তাছাড়া আমাদের রাজ্যে 4টা এয়ারপোর্ট আছে। 4টা এয়ারপোর্টের মধ্যে 3টা এয়ারপোর্ট এখন নন ফাংশনাল হয়ে আছে, যেমন কৈলাসহর এয়ারপোর্ট, কমলপুর এয়ারপোর্ট, খোয়াই এয়ারপোর্ট। এইটাকে আবার চালু করার জন্য আমরা যোগাযোগ করছি, হয়তো আমরা এটা ইতিমধ্যে আবার চালু করতে পারবো, সেটা আমরা আশা রাখছি। আরেকটা বিষয় হলো এখন মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন ভাবছে এখন আমাদের দেশে সি প্লেন সমুদ্রে জলে নামার মতো প্লেন এখন আমরা চালু করতে যাচ্ছি। অলরেডি গুজরাটে এটা চালু হয়ে গেছে, তারপরে আন্দামান নিকোবর আইল্যান্ডস এবং সি কোস্টাল স্টেটসগুলোতে এটা চালু হয়েছে। তো কিছুদিন আগে এই নভেম্বর মাসের 14 এবং 15 তারিখে এটা ছিল 6th ন্যাশনাল স্মল এয়ারক্রাফট সামিট ছিল শিলংয়ে, তখন আমি ছিলাম। তো তখন দিল্লি থেকে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন থেকে মিনিস্টারও ছিলেন। সেইখানে বরফ পানিতে একটা সি প্লেন ল্যান্ড করেছে, আবার টেক অফ করেছে। তো আমরা আমাদের রাজ্য থেকে আমরা দুটো সি প্লেন, দুটো লোকেশন আমরা আইডেন্টিফাই করেছি, প্রপোজাল পাঠিয়েছি। এটা মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের বিচারাধীন আছে, মানে এটা আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন। যদি হয় সেটা আমরা দুম্বুর লেকে এবং রুদ্রসাগরে সেটা আমরা ট্রায়াল করে যদি এটা ফিজিবল হয়, যদি সাকসেস হয়, সেটা আমরা আমাদের রাজ্যেও সি প্লেন আমরা চালু করতে যাচ্ছি। বাহ, এটা একটা দারুণ খবর আমাদের জন্য যদি সেটা হয়ে যায়। তো স্যার, আপনার কাছ থেকে আরো একটু শুনবো আর অনেক কিছু। আমি সুব্রত স্যারের কাছ থেকেও একটু জানতে চাইবো, এই যে স্যার যেটা বলেন যে নতুন পালক কিন্তু পরিবহন দপ্তরের সঙ্গে যুক্ত হচ্ছে, আমূল একটা পরিবর্তন। তার মধ্যে প্রথমত যদি আমরা বলি সাধারণ নাগরিকের জন্য গাড়ি চালানোর ক্ষেত্রে যে লাইসেন্সটা নেওয়া হয়ে থাকে, সেই লাইসেন্সের ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন হয়েছে। এখন আর আগের মতো কোনো বহিরাগতদের কোনো সুযোগ নেই এবং সরাসরিভাবে অনলাইন মুড হয়ে গেছে। এবং কি প্রসেসে হচ্ছে একটু যদি আমরা আপনার কাছ থেকে শুনি। স্যার অলরেডি বলেছেন যে আমাদের স্টেটে আমরা ক্যাশলেস সার্ভিসে শুরু করেছি। ক্যাশলেস সার্ভিস মানে নগদহীন লেনদেন। তো
আমাদের পরিবহন দপ্তর অ্যাকচুয়ালি এখন যেটা আমরা অনলাইন হয়েছে সেটা একটা মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পোর্টাল আছে, সেটাকে বলা হচ্ছে এম পরিবহন। ওইখানে সারথি এবং বাহন পোর্টাল আছে। আচ্ছা, তো এই দুইটা পোর্টালের মাধ্যমে আমরা 69 সার্ভিসেস, আমরা ট্রান্সপোর্ট রিলেটেড সার্ভিসেস 69 সার্ভিসেস দিয়ে থাকি। তার মধ্যে ড্রাইভিং লাইসেন্স, গাড়ি রেজিস্ট্রেশন থেকে ধরে ফিটনেস ফাইন, এগুলো অনেকগুলো সার্ভিস আছে, সার্ভিসের লিস্ট আমাদের কাছে আছে, এইগুলো আমরা দিয়ে থাকি মানুষকে। তো 2023 থেকে আমরা ক্যাশলেস পেমেন্ট শুরু করেছি, নগদহীন লেনদেন। তাতে করে মানুষের সুবিধা হয়ে গেছে যে মানুষ বাড়িতে বসে যে পে ফ্রম এনিহোয়ার এনি টাইম। আচ্ছা, ফ্রম এনিহোয়ার লাইসেন্সের জন্য বাড়িতে বসে লাইসেন্সের যে কোনো ট্রান্সপোর্ট সার্ভিসের জন্য আমরা বা এটাকে লাইসেন্স ক্যাশলেস রিনিউ করার ক্ষেত্রে হ্যাঁ, মানুষকে এখন অফিসে আসতে হবে না। তো আবার আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি, সেটাকে বলা হচ্ছে এখন ফেসলেস। আচ্ছা, ফেসলেস মানে হচ্ছে কাউকে ফিজিক্যালি অফিসে আসতে হবে না। আচ্ছা, আপনি এখন যেমন কাউন্টারে গেলে মাঝে মাঝে দেখবেন যে কিছু ভিড় থাকে, তখন আর ভিড় থাকবে না, আর কারো ফেস দেখবেন। কিভাবে করবে কাজটা একটু যদি বলেন। টোটাল ব্যাপারটাই আমরা অনলাইন করে দিচ্ছি। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স দিতে চান, সেটার প্রথমে লার্নার লাইসেন্স আমরা দিই। তো একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা এখন আপনি এসে কাউন্টারে ফিল আপ করেন, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ঘরে বসে বা যে কোনো জায়গাতে বসে আপনি অনলাইন ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করে আপনি সাবমিট করে দেবেন। আচ্ছা, তো আমাদের যে কম্পিউটারের ভাষায় সেটাকে বলা হয় মেকার। আচ্ছা, মানে মেকার অফ দি অ্যাপ্লিকেশন। মেকারের পরে এটা যাবে চেকারের কাছে। চেকার মানে হচ্ছে আমাদের দপ্তরে যারা চিফ এমবিআই এমবিআই বা সিনিয়র এমবিআই যারা আছে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর বা সিনিয়র মোটর ভেহিকেল ইন্সপেক্টর আছেন, ওনারা হচ্ছেন মেকার। তারপরে আরেকটা লেয়ার আছে, 3টা লেয়ার। আরেকটা লেয়ার আছে, সেটাকে বলে অ্যাপ্রুভার। অ্যাপ্রুভার হচ্ছেন আমাদের যারা লাইসেন্সিং অথরিটি বা রেজিস্ট্রেশন অথরিটি। তো এখানে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার এবং আমরা পাওয়ার ডেলিগেট করে রেখেছি, চিফ এমবিআই যারা আছেন তাদেরকে আমরা পাওয়ার ডেলিগেট করা আছে। তো এখানে অ্যাপ্রুভার হচ্ছেন চিফ এমবিআই লেভেল থেকে, বাকিরা অ্যাপ্রুভার। একদম আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনার যা সার্ভিস সেটা আপনি নিতে পারেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েরি থাকে, আপনার অনলাইনে আপনি সেটাকে জবাব দিতে পারবেন। ডকুমেন্ট যদি এক্সট্রা কিছু লাগে সেটা করতে পারবেন। এইখানে সুব্রত যেটা বলছে এটাকে আমি সাপ্লিমেন্ট করছি, মানে ফেসলেস সার্ভিসগুলো আমরা কি কি দিচ্ছি আর কি। এইখানে 2টা ভাগে বিভক্ত আছে পোর্টাল। একটা হচ্ছে বাহন পোর্টাল, বাহন মানে তো ভেহিকেল, ঠিক। আর সারথি পোর্টাল, সারথি মানে হচ্ছে ড্রাইভারদের জন্য কি কি ফ্যাসিলিটিস আছে আর গাড়ির জন্য কি কি ফ্যাসিলিটিস আছে। এইখানে আমরা ফ্যাসিলিটি বলতে আমরা 23টা ফ্যাসিলিটি আমরা ইনস্ট্যান্টলি দিচ্ছি। সেটা হচ্ছে বাহন পোর্টালের জন্য, গাড়ির জন্য ভেহিকেল রেজিস্ট্রেশন, নিউ, ট্রান্সফার, ডুপ্লিকেট এটসেট্রা, মানে ভেহিকেল রেজিস্ট্রেশন করার জন্য টোটালি এটা ফেসলেস হচ্ছে, অনলাইন হচ্ছে। ভেহিকেল ফিটনেস সার্টিফিকেট, এটাও রিনিউয়াল অফ ভেহিকেল রেজিস্ট্রেশন, চেঞ্জ অফ অ্যাড্রেস ইন ভেহিকেল রেজিস্ট্রেশন, নো অবজেকশন সার্টিফিকেট ফর ভেহিকেল ট্রান্সফার, আচ্ছা, নো ইস্যু অফ পারমিট, ন্যাশনাল স্টেট ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে গেলে পরে এটা যদি আবার অ্যাপ্লাই করে তাইলে পরে সেটাও ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এগুলো সব অনলাইন করা হচ্ছে। ভেহিকেল ট্যাক্স পেমেন্ট, রোড ট্যাক্স, পেনাল্টিজ, এগুলোও সব অনলাইন পেমেন্ট করা হচ্ছে। ভেহিকেল ওনারশিপ ট্রান্সফার, সেল ট্রান্সফার অফ ভেহিকেল, আপনি গাড়ি বিক্রি করে দিচ্ছেন সেটা ট্রান্সফার, এটাও সব অনলাইন হচ্ছে। রেজিস্ট্রেশন অফ ইম্পোর্টেড ভেহিকেলস, কোনো ব্যক্তি যদি সে দিল্লি থেকে যদি গাড়ি নিয়ে আসে এইখানে রেজিস্ট্রেশন, সেটাও অনলাইন হচ্ছে। ক্যান্সেলেশন অফ ভেহিকেল রেজিস্ট্রেশন, সেটাও হচ্ছে। এটা হচ্ছে ভেহিকেলের ব্যাপারে, বাহনের জন্য। আর সারথি পোর্টালে যারা ড্রাইভ করছে তাদের ব্যাপারে হচ্ছে লার্নার্স লাইসেন্স অ্যাপ্লিকেশন, এটাও অনলাইন হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল, সবটাই ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স, চেঞ্জ অফ অ্যাড্রেস ইন ড্রাইভিং লাইসেন্স, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট, ভেহিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফর কন্ডাক্টর লাইসেন্স, যদি কেউ কন্ডাক্টর করার জন্য লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে সেটাও অনলাইন করা হচ্ছে। ভেহিকেল ফিটনেস সার্টিফিকেট, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট, অ্যাপ্লিকেশন ফর কন্ডাক্টর লাইসেন্স,
issue of driver and conductor license, payment of fees for license and other related services. আচ্ছা, আর কয়েকটা সার্ভিস আছে, দুইটা সার্ভিস আছে যে দুইটা পোর্টালেই পাওয়া যায়, সেটা হচ্ছে বাহন পোর্টাল এবং সারথি পোর্টাল। আচ্ছা। সেটা হচ্ছে পেমেন্ট অফ ফিস অনলাইন ভায়া ক্যাশলেস সিস্টেম, ইন্টিগ্রেশন উইথ ন্যাশনাল রেজিস্টার ফর ইস্যুয়ান্স অফ ভেহিকেল রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্স ডিটেলস। এই হচ্ছে পোর্টাল। এই পোর্টালের আচ্ছা। মাধ্যমে আমরা 23টা ফেসলেস সার্ভিস আমরা দিচ্ছেন। প্রদান করছি এখন। একদম। আরো শুনবো অনেক কিছু। আমি সুব্রত স্যারের কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে প্রত্যেক দিনের যে একটা যান দুর্ঘটনা, এটা কিন্তু একটা বড় বিষয়। এই বিষয়টাকে এড়ানোর জন্য আপনারা অনেক কিছু করছেন, আমরা যদি একটু শুনি। যেরকম হেলমেটের বিষয়টাও কিন্তু একটা প্রধান বিষয় থাকছে, একটু যদি আপনি আমাদেরকে বলেন। রোড সেফটি এখন আমাদের মানে একটা ন্যাশনাল কনসার্ন, আমাদের স্টেটের জন্য কনসার্ন। আমাদের ভারতবর্ষে প্রায় 1.5 লক্ষ লোক রোড অ্যাক্সিডেন্টের কারণে প্রাণ হারায়। ঠিক। আমাদের রাজ্যে আমরা দেখেছি অন অ্যান অ্যাভারেজ প্রায় 250 লোক প্রতি বছর রোড অ্যাক্সিডেন্টের জন্য মারা যায়। সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা আমাদের একটা জাতীয় লস, আমাদের জাতির লস। কারণ যারা রোড অ্যাক্সিডেন্টের ভিকটিম, দেখা যাচ্ছে যে 60 থেকে 70% হচ্ছে ইয়ং এজের, ইয়ং, এবং তারা খুব প্রোডাক্টিভ লাইফে তাদের লাইফ হারান এবং ওনাদের পুরো ফ্যামিলি যেমন সাফার করে, তেমন আমাদের ন্যাশনাল ইকোনমির উপরে এটার একটা আঘাত আসে। ঠিক। মেডিকেল ফেসিলিটি থেকে ধরে সমস্ত কিছু, এবং আমাদের যে জিডিপি আছে, জিডিপিতে এটা ব্যাপক হারে আঘাত করে। তো ন্যাশনাল রোড সেফটি এখন আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি আমাদের রাজ্যে। এটাকে কমানোর জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আপনারা হয়তো জানবেন, আপনারা সবাই, যে 2014 সালে সুপ্রিম কোর্ট কমিটি অন রোড সেফটি, সুপ্রিম কোর্ট রোড সেফটির একটা কমিটি করে দিয়েছেন, যারা সারা ভারতবর্ষের সমস্ত স্টেটে রোড সেফটি কী মেজার্স নেওয়া হচ্ছে এবং এটাকে প্রিভেন্ট করার জন্য কী করা উচিত তারা গাইডলাইন দিচ্ছেন, এবং টাইম টু টাইম এটাকে মনিটরিং করছেন যে ফিল্ড লেভেলে কী ইমপ্লিমেন্টেশন হচ্ছে। আমরা প্রতি 6 মাস অন্তর, 3 মাস অন্তর আমাদেরকে রিপোর্ট পাঠাতে হয় এবং সেটা অনলাইন পাঠাতে হয়। আচ্ছা। তো আমাদের স্টেটে আমরা কী করেছি সুপ্রিম কোর্ট গাইডলাইন অনুযায়ী, যে আমরা রোড সেফটি আর জন্য আমরা রোড সেফটি রুলস আমরা করেছি। তারপরে রোড সেফটি ফান্ড রুল 2017 আমরা করেছি। তারপরে আমরা করেছি রোড সেফটি কাউন্সিল, একটা কমিটি, ইট ইজ হেডেড বাই আওয়ার অনারেবল ট্রান্সপোর্ট মিনিস্টার অফ দি স্টেট। আর একটা হচ্ছে রোড সেফটি কমিটি, সেটা হেডেড বাই দি সেক্রেটারি অফ দি ডিপার্টমেন্ট। আচ্ছা। তো এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসাররা থাকেন। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি করা হয়েছে, আর আন্ডার দি হেডেড বাই দি কনসার্ন ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টটা ম্যাজিস্ট্রেট। কিভাবে করছেন, মানে যাত্রীদের যেন রোড সেফটি থেকে রক্ষা করার জন্য বা দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য, তো যাত্রীদের মধ্যে হেলমেট দেওয়া বা আর কি করছেন, বা চালকদের কি প্রশিক্ষণ বা এইসব কিছু কি হচ্ছে কিনা? এই ব্যাপারে আমরা অনেকগুলো মাল্টিপল পদক্ষেপ আমরা নিয়েছি। সেটা বললাম আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কি স্টেপ আমরা নিয়েছি, অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজমটাকে আমরা কিভাবে তৈরি করেছি। আচ্ছা। তো ডিস্ট্রিক্ট লেভেলে যে ডিএমের নেতৃত্বে যে কমিটি আছে, ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি, ওইখানে সমস্ত লাইন ডিপার্টমেন্টের অফিসারই থাকেন। এখানে ট্রান্সপোর্টের ডিপার্টমেন্ট থাকেন, পিডাব্লিউডির থাকেন, হেলথের লোক থাকেন, সমস্ত পুলিশের লোক থাকেন। তো সমস্ত অন্যান্য ডিপার্টমেন্ট যারা লাইন ডিপার্টমেন্টের লোক আছেন ওনারা থাকেন, এবং প্রত্যেক মাসে ওনাদের একটা মিটিং হয়। মিটিংয়ে ওই ডিস্ট্রিক্টের রোড অ্যাক্সিডেন্ট নিয়ে ওনারা অ্যানালাইসিস করেন এবং তার প্রতিকারের জন্য কী পদক্ষেপ নেওয়া দরকার তা করেন। এবং আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমরা অ্যাওয়ারনেস করি। আমরা বিভিন্ন মোটর স্ট্যান্ডে করি, আগরতলা শহরে বিভিন্ন জায়গায় আপনারা করেছি, আমরা হেলমেট ডিস্ট্রিবিউশন করি। তারপরে আমাদের যারা এমবিআই এবং যারা মোটর ভেহিকেল ইন্সপেক্টর, সিনিয়র ইন্সপেক্টর বা চিফ এমবিআই আছেন, এবং আমাদের অফিসাররা যারা আছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, আমরা রাস্তায় নেমে আমরা এনফোর্সমেন্ট করি। আচ্ছা। এনফোর্সমেন্ট ড্রাইভ আমরা নেই। যারা ডিফল্টার থাকেন, যারা ভায়োলেটর থাকেন, তাদেরকে আমরা ধরি এবং আইন অনুযায়ী যা পেনাল্টি করার জন্য, পানিশমেন্ট করার জন্য সেটার আমরা ব্যবস্থা করি। পাশাপাশি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনও সেই কাজটা করেন। এনফোর্সমেন্টের জন্য ট্রাফিক পুলিশ যেমন করেন, ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনও এটা করেন। সঙ্গে আমাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছেন, ধরেন এসডিএমরা আছেন বা অন্যান্য ডিএম অফিস থেকে যারা আছেন, ওনারাও ওই কাজের সঙ্গে জড়িত। তো সার্বিকভাবে প্রশাসনিক দিক থেকে আমরা এটাকে
সমস্ত ডিপার্টমেন্ট থেকে আমরা এটাকে মনিটরিং করার চেষ্টা করছি। পাশাপাশি আমরা কতগুলো পদক্ষেপ নিচ্ছি, যেমন ধরেন আমরা কতগুলো ইকুইপমেন্টস মানে এখন তো টেকনোলজির যুগ, যেমন আপনি হয়তো জানবেন কিছুদিন আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা 8টা ইন্টারসেপ্টর ভেহিকেল আমরা পুলিশ 8টা ডিস্ট্রিক্টের জন্য দিয়েছি। আচ্ছা, ইন্টারসেপ্টর ভেহিকেল মানে ওইখানে একটা কম্পিউটারের সিস্টেম থাকে, থাকে যেখানে গাড়ির স্পিডটাকে তারা মেজার রেকর্ড করতে পারে, কন্ট্রোল করতে হ্যাঁ, পারে। আপনি একটা নির্দিষ্ট দূর থেকেই আপনি কত স্পিডে আসছেন সেটা রেকর্ডিং হয়ে যাবে, তো হিউম্যান ইন্টারভেনশনের দরকার নেই। তো সেটা আমরা প্রত্যেক 8টা ডিস্ট্রিক্টে দিয়ে দিয়েছি। এছাড়াও এর আগেও আমরা ইন্টারসেপ্টর আমরা পুলিশ ডিপার্টমেন্টকে দিয়েছি, প্রায় 23টা ইন্টারসেপ্টর ভেহিকেল আমাদের আছে। পাশাপাশি আমাদের হাইওয়ে যেগুলো আছে সেইগুলো পেট্রোলিংয়ের জন্য আমরা হাইওয়ে পেট্রোলিংয়ের জন্য গাড়ি আমরা ডিস্ট্রিবিউশন করেছি, পেট্রোলিং কার। পাশাপাশি আমাদের আছে যেমন এই যে ব্রেথ অ্যানালাইজার, কেউ যদি ড্রাঙ্কেন অবস্থায় ড্রাইভিং করে তাহলে তার ওই ব্রেথ অ্যানালাইজার করলে আমরা বুঝতে পারি তার শরীরে অ্যালকোহলের মাত্রা। আপনাদের কাছে আছে। তো আর বিভিন্ন ধরনের যেগুলো আধুনিক ব্যবস্থা আছে সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা এটা করছি। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এবং NHIDCL পক্ষ থেকে আমাদের হাইওয়ে পেট্রোলিংয়ের জন্য অ্যাম্বুলেন্স আছে, যে অ্যাম্বুলেন্সগুলো আমরা ডিস্ট্রিবিউশন করেছি 8টা হাইওয়ে থেকে আমরা দিয়েছি। একদম, অ্যাম্বুলেন্সের মাধ্যমে এটার ব্যাপারে আমি একটু তথ্য দিচ্ছি, তথ্য দিয়ে বলছি। যেমন ত্রিপুরাতে 1971-এ আমাদের রাজ্যে গাড়ির সংখ্যা ছিল 3672টা। এখন 2024-25-এ এটা এসে দাঁড়িয়েছে 8,07,794, অনেক গুণে বেড়েছে। তারপরে ডিটেলস অফ রুট অ্যাক্সিডেন্ট বলতে আমাদের কাছে যা ডাটা আছে সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাক্সিডেন্ট 2018-এ 552টা ছিল, 2019-এ 655টা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে, রুট অ্যাক্সিডেন্ট। 2020-এ হয়েছে 466টা, 2021-এ 479, 2022-এ 575, 2023-এ 580, 2024-এ এখন অবধি 480টা হয়েছে। আর নাম্বার অফ ফ্যাটালিটিস ডেথ মানে 2018-তে 213 জন মারা গিয়েছেন, 2019-এ 239 জন, এই করে 2023-এ 261 জন মারা গেছেন, আর 2024-এ এখন অবধি 174 জন মারা গেছে। তার মানে কি হলো, আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে অনবরত এই রোড অ্যাক্সিডেন্টটাকে কমানোর জন্য আমরা চেষ্টা করছি। এবং এটার সঙ্গে যারা স্টেক হোল্ডার, বিশেষ করে PWD, হেলথ, তারপরে পুলিশ, ট্রাফিক ডিপার্টমেন্ট, আমরা সবাই মিলে এটাকে কমানোর জন্য আমরা চেষ্টা করছি। একদম রোড PWD কিভাবে দায়ী সেটার জন্য যদি বলতে হয় যে রোড কন্ডিশন ইজ, মানে এটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। রুট কন্ডিশন এটা অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায়। তারপরে হচ্ছে ওভার স্পিডিং, এটাকে কন্ট্রোল করার জন্য আমরা পুলিশ ডিপার্টমেন্টকে ইন্টারসেপ্টর ভেহিকেল দিয়েছি ইত্যাদি ইত্যাদি। তারপরে সরকারের তরফ থেকে যত স্টেক হোল্ডারের তরফ থেকে আমরা সেটাকে কমানোর জন্য আমরা চেষ্টা করছি, ঠিক আছে। কিন্তু তারপরেও যারা মোটর বাইকার, যারা গাড়ি চালাচ্ছেন, তাদেরকে আমরা আমাদের দপ্তরের তরফ থেকে আমি রিকোয়েস্ট করব, আন্তরিকভাবে আমি রিকোয়েস্ট করব যে ট্রাফিক আইনগুলো আপনারা মেনে চলুন। গাড়ি যখন চালাবেন তখন কন্ট্রোলে চালাবেন, যাতে করে রুট অ্যাক্সিডেন্ট আপনারা ফেস না করতে হয়। এবং যারা গার্জিয়ান আছে, যারা তাদেরকেও আমি রিকোয়েস্ট করব, যাদের ছেলেমেয়েরা গাড়ি চালাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে, তাদেরকে যাতে বারণ করা হয়, যাতে কন্ট্রোলের মধ্যে থেকে গাড়ি চালানো হয়। ঠিক। আদারওয়াইজ এইটা যদি নিজের থেকে যদি না আসে অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করার জন্য, সেই সচেতনতা যদি না আসে, তাইলে পরে পুলিশের তরফ থেকে বা দপ্তরের তরফ থেকে যতটুকু আমরা চেষ্টা করব, তারপরেও এটা কমানো হয়তো কঠিন হয়ে দাঁড়াবে। তার জন্য যারা মোটর বাইক চালাচ্ছেন, যারা গাড়ি চালাচ্ছেন, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব দপ্তরের তরফ থেকে যাতে সচেতন হয়ে
গাড়িটা চালায়। ঠিক। আবার আরেকটা বিষয় আমি একটু যোগ করতে চাইছি আপনার এই কথার সঙ্গে, এখন কিন্তু দেখা যাচ্ছে যে ভেহিকল স্ক্র্যাপিং পলিসিও ওয়ার্কশপ হচ্ছে আপনাদের, তো তার মানে যে পুরনো যে 15 বছরের গাড়িগুলো সেগুলো কি একটা অ্যাক্সিডেন্টের কারণ এই কিনা? প্রশ্নটার আগে স্যারের সঙ্গে আমি দুইটা পয়েন্ট যুক্ত করতে চাইছি। হ্যাঁ। একটা পয়েন্ট আমি সবার আমাদের যারা দর্শক আছেন ওনাদের কাছে আমি একটা নিবেদন করতে চাইছি যে অনেক সময় দেখা যায় যে আন্ডার এজ যে যারা ছেলে মেয়েরা আছেন তারা অনেক সময় গাড়ি চালান, হ্যাঁ, আন্ডার এজে। ঠিক। আন্ডার এজ, এবং এটাকে প্রিভেন্ট করার জন্য খুব স্ট্রিনজেন্ট এখন অ্যাক্ট চালু হয়েছে। আচ্ছা। এখন যারা আন্ডার এজ বলতে বিলো 18 ইয়ার্স যদি কোনো কেউ গাড়ি চালায় এবং তাকে যদি মানে পাওয়া যায় তখন তার জন্য 25,000 ফাইন হয়, 25,000 টাকা ফাইন এবং 3 বছরের জন্য জরিমানা হয়। আচ্ছা। এবং এই জরিমানাটা ভোগ করতে হবে প্যারেন্টসকে। আর যে আন্ডার এজ গাড়ি চালিয়েছে বা বাইক চালিয়েছে তার জন্য তাকে জুভেনাইল জাস্টিস অ্যাক্টে তার বিচার হবে। কাজে আমি সমস্ত গার্জিয়ানদেরকে অনুরোধ করব যে আপনারা, কারণ দেখা যাচ্ছে যে যারা আন্ডার এজ বা ইয়ং স্টেজে থাকে তাদের ক্ষেত্রে গাড়ির অ্যাক্সিডেন্ট যা হয় 70% তাদের ওই এজ গ্রুপের মধ্যে হয়, এবং তার জন্য গভর্নমেন্ট এটাকে খুব স্ট্রিনজেন্ট করেছে যে আপনি যদি আপনার ছেলে মেয়েকে গাড়ি চালাতে দেন, আপনার ছেলে মেয়ে মাইনর হয় বা আপনার ছেলে মেয়ে না হয় অন্য কোনো কাউকে আপনি গাড়ি দিলেন যে তাহলেও হ্যাঁ মাইনর, তাহলে কিন্তু যে গাড়ি দিবে সেই গাড়ির মালিকের পেনাল্টি হবে। ঠিক। কাজে এই বার্তাটা আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই। আপনারা এই ব্যাপারে সমস্ত যারা আমাদের ছেলে মেয়েরা আছেন ওনাদেরকে আপনারা সবাই সতর্ক করে দেবেন। ঠিক স্যার, যে বিষয়টা আমরা জানতে চাইছিলাম যে ভেহিকল স্ক্র্যাপিং ওয়ার্কশপও হচ্ছে আপনাদের, তার মানে যে ভেহিকেলগুলো একটু পুরনো হয়ে গেছে, 15 ইয়ার্স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই ভেহিকেলগুলো যেন আর মানে রাস্তাঘাটে না আসে, তো সেই জন্যও তো একটা দুর্ঘটনা হতে পারে, তো সেই জন্যই আপনাদের এই পলিসিটা। তো কি হচ্ছে এই পলিসিটা যদি একটু বলেন। ভেহিকেল স্ক্র্যাপিং পলিসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা পলিসি, এটা 2021 এটা পাস হয়েছে। তো আমাদের রাজ্যেও আমরা এই পলিসি আমরা অ্যাডাপ্ট করেছি এবং আমাদের ক্যাবিনেট এটা অ্যাপ্রুভ করেছে। তো গত কিছুদিন পূর্বে আমরা ভেহিকেল স্ক্র্যাপিং পলিসির উপর আমরা একটা ওয়ার্কশপ করেছি আমাদের সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে। এই পলিসির উদ্দেশ্য বলা আছে যে সমস্ত সরকারি গাড়ি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক বা স্টেট গভর্নমেন্টের হোক বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং হোক বা অটোনোমাস বডি, 15 ইয়ার্স ওল্ডের বেশি হয়, 15 বছরের বেশি যে সমস্ত গাড়ির বয়স হয়ে গেছে সেগুলারে ম্যান্ডেটরিলি স্ক্র্যাপ করতে হবে। আচ্ছা। সেই গাড়ি, কারণ এই গাড়িগুলো দুই তিনটা আমি কারণ বলছি। এক নম্বর হচ্ছে এটা ফিটনেস হারিয়ে ফেলে, 2 নম্বর কথা হচ্ছে এটার পলিউশন বেশি হয়। ঠিক। নতুন গাড়িতে যা পলিউশন হয় তার থেকে 3 গুণ বেশি পলিউশন, খরচও বেশি মনে হয়। হ্যাঁ, আর মেনটেনেন্স খরচটা অনেক বেশি। তার জন্য গভর্নমেন্ট এটাকে বলছে যে এই যে পরিবেশকে রক্ষা করা প্লাস দুর্ঘটনার কথা যেটা বলছেন, ঠিক, এই পুরানো গাড়ির ক্ষেত্রে দুর্ঘটনার প্রবণতাও বেশি যায়। ঠিক। সার্বিক দিক থেকে পরিবেশের কথা চিন্তা করে, আমাদের ইকোনমির কথা চিন্তা করে এবং রোড সেফটির কথা চিন্তা করে, সব দিক থেকে চিন্তা করে আমাদের এই যে ভেহিকেল স্ক্র্যাপিং পলিসি আমাদের রাজ্যে হচ্ছে। আর সরকারি গাড়ির ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি, পাবলিকের জন্য এটা হচ্ছে অপশনাল। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার গাড়ির বয়স 15 বছর হয়ে গেছে, আমি এটাকে স্ক্র্যাপ করতে চাই, তার জন্য ওনারা যে সরকারি ঘোষিত যে সমস্ত সুযোগ সুবিধা আছে, ইনসেন্টিভ আছে, যেমন ট্যাক্স, রোড ট্যাক্সের ক্ষেত্রে ইনসেন্টিভ পাবে, প্লাস অনেকের কিছু ফিটনেস ফাইন জমে গেছে 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, তো ওনারা যদি এগুলো স্ক্র্যাপ করেন তাহলে ওইগুলা সব মুকুব করে দেওয়া হবে। ঠিক আছে স্যার, আমরা আরো শুনবো, কিছু বেশিক্ষণ আমাদের হাতে আর সময় নেই, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমি সিকে স্যারের কাছ থেকে একটু জানতে চাইবো, আজকাল মহিলাদের সশক্তিকরণের জন্য সবাই বলে থাকেন, ভেবে থাকেন, কাজও হচ্ছে অনেক দিক থেকে। আপনাদের ভেহিক্যালেও কিন্তু মহিলাদের সশক্তিকরণের জন্য আপনারা মহিলা ড্রাইভারদেরও প্রশিক্ষণ দিচ্ছেন, যেটা আপনাদের জিরানিয়া একটা ট্রেনিং সেন্টারও আছে। তো একটু যদি ছোট্ট করে বলেন যে মহিলা ড্রাইভারদের জন্য কি ব্যবস্থাপনাটা। ওইটা বলার আগে আমি স্ক্র্যাপিং পলিসির উপর একটা বলছি। সেটা হচ্ছে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট ইন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এটা স্ক্র্যাপিং ভেহিক্যাল স্ক্র্যাপিং পলিসি 2024 এটা অ্যাপ্রুভাল দিয়েছে। এটার অর্থ হচ্ছে যে গো গ্রিন, পলিউশনটাকে কন্ট্রোল করে, গো গ্রিন, সবুজ পরিবেশ সৃষ্টি করা। তার জন্য
আমরা ত্রিপুরাতে আমরা মোটামুটি 412টা এখন অবধি গাড়ি আইডেন্টিফাই করেছি, নোটিফাই করেছি, সেটাকে আমরা স্ক্র্যাপিং করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। এটা করলে পরে পরিবেশ দূষণ কম হবে, তারপরে ইকোনমিক্যালি বেনিফিট হবে রাজ্যের জন্য, তার জন্য সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। আর সো ফার উমেন এম্পাওয়ারমেন্ট ইজ কনসার্ন, সেই ক্ষেত্রে আমাদের একটা ইন্টিগ্রেটেড ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট জিরানিয়াতে আছে। সেটা রেসিডেন্সিয়াল, ওখানে 40টা আসন বিশিষ্ট হোস্টেল আছে, সেখানে আমরা ট্রেনিং দিয়ে যাচ্ছি। তো কি পুরুষ কি মহিলা সেখানে আমরা রেগুলারলি আমরা ট্রেনিং দিয়ে যাচ্ছি, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্পন্সর করা হচ্ছে। আর ইদানিংকালে আমরা 37 জন মহিলাকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটাকে আমরা ইনঅগুরেশন করেছি এবং অনারেবল গভর্নরের হাত ধরে সেটাকে আমরা ক্লোজিং করেছিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানে প্রথম থেকে লাস্ট ব্যক্তি পর্যন্ত আমাদের যে পরিবহন যে পরিষেবা সেটাকে পৌঁছানোর জন্য, সেটাকে আমরা যারা মহিলারা এখানে ট্রেনিং দিয়েছেন তাদেরকে আমরা ড্রাইভিং লাইসেন্স দিয়েছি, আরও যা যা দরকার তাদেরকে আমরা দিয়েছি। আর এটাও আমরা চিন্তা করছি এখন প্রত্যেকটা ব্লক লেভেল থেকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে বা ভিলেজ কমিটিতে আমরা সেই পরিবহনটাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। অনুষ্ঠানের একদম আমরা শেষের দিকে চলে এসেছি, যেহেতু আজকে এই পরিবহন দপ্তর সত্যিই কোনো ছোট না, এটা বিশাল বড়। প্রথমে আমরা বলেছি আলোচনাটাও আমরা এই ছোট্ট টক শো এর মধ্যে শেষ করার নয়, কারণ অনেকগুলো বিষয় রয়েছে। আমরা পরবর্তী সময় আবারও আপনাদেরকে চেষ্টা করব যেন আমাদের এইরকম একটা আলোচনায় আমরা বসতে পারি। তবে স্যার, শেষ করার আগে আপনার কাছ থেকে একটু, যারা আমাদের দর্শক বন্ধুরা দেখছেন তাদের জন্য অ্যাওয়ারনেসের জন্য আপনি 2-4 কথা যদি বা বার্তা যদি দিতে চান। স্যার আপনিও দেবেন। আমি একটা পয়েন্ট বলে দিই, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তার জন্য মেসেজটা আমি দিয়ে দিচ্ছি। রোড সেফটি রিলেটেড। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, রোড সেফটির জন্য আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা স্কিম লঞ্চ করা যায়, সেটা হচ্ছে গুড সামারিটান স্কিম। গুড সামারিটান স্কিম হচ্ছে মানে গুড সামারিটান আমরা তাদেরকে বলবো যে রোড অ্যাক্সিডেন্টের যারা ভিকটিম হয়, তাদেরকে উইদিন গোল্ডেন আওয়ার বলা হয়, মানে 2 ঘন্টার মধ্যে যদি ভিকটিম মানে ওই যে অ্যাক্সিডেন্ট স্থল থেকে তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় এবং সুচিকিৎসার ব্যবস্থা করে, তাকে আমরা বলি গুড সামারিটান। তো গুড সামারিটান যারা গুড সামারিটান কাজ করবে তাদের জন্য আমরা 5,000 টাকা পুরস্কার দেওয়া হয়, আর একটা সার্টিফিকেট দেওয়া হয়। আর মানুষের মধ্যে একটা ভুল ধারণা, একটা ভ্রান্তি আছে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে আমরা যদি সাহায্য করি পুলিশ আমাদেরকে হ্যারাসমেন্ট করবে, ঠিক আছে, আমরা বিভিন্ন আইনি জটিলতা জড়িয়ে যাব। এই জন্য মানুষ অনেক সময় এগিয়ে আসতে চায় না, সবাই আসেন। এই কারণে আমি বলছি যে এই জিনিসটাকে মানুষের দূর করার জন্য আপনাকে তো পানিশমেন্ট দেওয়া দূরের কথা, আপনাকে অ্যাওয়ার্ড করা হবে। আপনাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। একজন ব্যক্তি ম্যাক্সিমাম 5 বার পুরস্কার পেতে পারে, 5,000 করে। আর যখন একজন লোক 5 বার পুরস্কার পাবেন তখন তিনি ন্যাশনাল লেভেল অ্যাওয়ার্ডের জন্য স্বীকৃতি লাভ করেন এবং ওনাকে 1 লাখ টাকার পুরস্কার দেওয়া হবে ন্যাশনাল লেভেলে। দারুণ বিষয়। তো এই বিষয়টা আমরা সমস্ত আমাদের রাজ্যের যে জনসাধারণ আছে, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম যারা আছে তাদেরকে সাহায্য করুন, সময় মতো হাসপাতালে নিয়ে পৌঁছিয়ে দিন এবং আমাদের যে ঘোষিত স্কিম সেই স্কিমের বেনিফিট আপনারা নিন। আরেকটা আছে হিট অ্যান্ড রান স্কিম। এটাতে হিট অ্যান্ড রান মানে রাস্তায় কাউকে আঘাত করে গাড়ি চলে গেল, কিন্তু কেউ দেখতে পেল না কি করলো, গাড়িকে আইডেন্টিফাই করা যায় না। তো সেই ক্ষেত্রেও হিট অ্যান্ড রান স্কিমের ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা স্কিম এসছে, আমাদের ত্রিপুরা রাজ্য থেকে আমরা এটাকে করছি যে 2 লাখ টাকার বেনিফিট দেওয়া হয়। আচ্ছা, তো সেটা আমাদের ডিস্ট্রিক্ট লেভেল রোড সেফটি কমিটির মাধ্যমে এই 2টা স্কিমের জন্য আমরা বেনিফিট প্রদান করে থাকি। তো আমি সবাইকে অনুরোধ করব, ইভেন গাড়ি চালকও হতে পারে, সাধারণ নাগরিক হতে পারে, সবাই এগিয়ে আসুন। গুড সামারিটান স্কিম আপনার অংশগ্রহণ হিসাবে আপনি গুড সামারিটান হিসেবে কাজ করুন এবং আমাদের রাজ্যের যে অমূল্য সম্পদ আমরা হারিয়ে ফেলছি রোড অ্যাক্সিডেন্টের জন্য, একদম সেটাকে আমরা যেন রক্ষা করতে পারি। অনেক অনেক ধন্যবাদ, মূল্যবান সময় আপনি আমাদের দিয়েছেন। আর আমি সিকে স্যার কাছ থেকে একটা ছোট্ট করে একটা বার্তা শুনতে চাইব। বার্তা বলতে আমি বলতে চাইব যে আমাদের যেটা আমি এখন বললাম যে আমাদের রাজ্যে এখন 8 লক্ষ গাড়ি আছে, রেজিস্টার্ড ভেহিকেলস আছে। এটার মধ্যে 50% হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে তথা আগরতলা বেসড,
আগরতলাতে প্রতিনিয়ত মানুষ ট্রাফিক জ্যাম ফেস করছে এবং ট্রাফিক জ্যামটাকে ট্রাফিক ম্যানেজমেন্ট করার জন্য আমাদের রাজ্যভিত্তিক আমরা একটা কমিটি গঠন করেছি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ সেক্রেটারি আরবান এবং ট্রান্সপোর্ট কমিশনার সেখানে সদস্য আছে সবাইকে নিয়ে, এবং আগরতলাতে ট্রাফিক ম্যানেজমেন্ট করার জন্য এখন কাজ চলছে। সেই ক্ষেত্রে যেহেতু মানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে সবার জন্য, নাগরিকের জন্য, সেই ক্ষেত্রে যারা নাগরিকরা আছেন আগরতলার, বিশেষ করে আগরতলা শহরের নাগরিক, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যাতে করে মানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে সহযোগিতা করার জন্য, যাতে আমরা আগরতলাতে ট্রাফিক ফ্রি জোন বা আমরা সুন্দর সুস্থভাবে আমরা চলাফেরা করতে পারি। সেই ক্ষেত্রে সবার কাছে আমার অনুরোধ রইল। আর যারা আগরতলার বাইরে আছে তাদের সবার কাছে আমার অনুরোধ রইল যে গাড়ি চালানোর সময় সাবধানে ট্রাফিক রুল মেনে গাড়ি চালাবেন, যাতে করে আপনাদের মূল্যবান জীবন যাতে অসুবিধা না হয়, ক্ষতি না হয় তার জন্য। একদম, অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনারা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং এইভাবে আমাদের দর্শকদেরও উপকৃত অনেক হয়ে যাবে। আবারও যেন আপনাদেরকে আমরা এভাবেই পাই সেটাই আশা করব। অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক বন্ধুরা, আপনারা তো শুনলেন যে বাহন যেমন আমাদের বন্ধু, ঠিক তেমনি আমাদের জীবনটাও কিন্তু অমূল্য। সেটাকে রক্ষা করার জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বটা হলো পরিবহন দপ্তরের সঙ্গে আমরা সুবন্ধুর মতো আচরণ করব। রাস্তায় রোড সেফটি মেনেই কিন্তু বাহনগুলোকে আমরা চালাবো, আর নিজেকে সুস্থ রাখবো, নিজের আশপাশকে সুস্থ রাখবো, আর খুব ভালো থাকবো। সবাই ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার।